আজ ২৬ জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। আর এই দিবসকেই কেন্দ্র করে আমাদের আজকের আয়োজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিবেদিত প্রমিসের জানার আছে অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এটি একটি সচেতনতামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষদেরকে সচেতন করে থাকি। তারই বাস্তবতায় আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। আর এ বিষয় নিয়ে আমাদের সাথে ভিডিও কলে যুক্ত হয়েছেন জনাব আসাদুজ্জামান খান এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং জনাব মোহাম্মদ মোকাব্বির হোসেন, সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং জনাব মোহাম্মদ আহসানুল জব্বার, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনাদের তিনজনকেই ভিডিও কলে স্বাগত। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকব সোহেল এইচ। মাননীয় মন্ত্রী, আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই। বিষয় রেখেছি মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। যদি প্রথমেই আপনার কাছে আমার জানার জায়গা থাকে, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য আমরা প্রথমে মনে করি যে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা কাজ করছি। অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন জনসমক্ষে আমরা যারা ভালো বলতে পারেন তাদেরকে নিয়ে সভা সেমিনারের মাধ্যমে এবং যেখানে মানে আমরা সম্পৃক্ত হতে পারি জনগণের সম্মুখে, সেইভাবে আমরা কাজ করছি। দ্বিতীয়ত আমরা চিন্তা করছি এই যারা নাকি মাদক আসক্ত হয়ে যাচ্ছেন তাদেরকে কিভাবে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় সেটার জন্য আমরা চিন্তা করছি। আমরা মোটামুটি মাদক নিয়ন্ত্রণের জন্য আমরা তিনটা জিনিস, আমরা এই তিনটা স্লোগান আমাদের সম্মুখে, তাকে নিয়ে আমরা কাজ করছি। প্রথমে আমরা ডিমান্ড হ্রাসের কথা বলছি। ডিমান্ড হ্রাস বলতেই আমাদেরকে সবসময় আমরা প্রচারের জন্য প্রচার করে থাকি, বিভিন্ন পুস্তিকার মাধ্যমে, বিভিন্ন স্কুল কলেজ ক্লাসে আমরা বলে থাকি এটার মানে এইটার যে সেবন করলে যে সমস্ত অসুবিধাগুলি হয় সেগুলো আমাদের যুব সমাজকে বলা হয় এবং সাধারণ মানুষকে সেগুলি বলার জন্য আমরা কাজ করছি। এই ২৬শে জুন আন্তর্জাতিক মাদক দিবস যেটা, সেটাকে সামনে রেখে আমরা সবসময় আমরা প্রচার তো আছেই, সবগুলো আইটেমে আমরা কাজ করছি। যে আমি প্রথম বললাম ডিমান্ড হ্রাস করতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করছি। তারপরে আমরা হার্ম হ্রাস করার জন্য আমরা ওই বিভিন্ন হসপিটাল আমরা করছি। আমাদের সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে এই মানে এদের চিকিৎসা দেওয়া এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেই ব্যাপারে আমার মনে হয় আমাদের ডিজি নারকোটিক্স আরো বিস্তারিতভাবে বলতে পারবেন কয়টা হাসপাতাল আছে এবং সরকারিভাবে কয়টা হাসপাতাল আমাদের কাজ করে যাচ্ছে। আচ্ছা, যেহেতু ডিজি মহোদয়ের প্রসঙ্গই চলে এসছে, মাননীয় মহাপরিচালক মহোদয়, যদি আপনার কাছেই জায়গা থাকে, যেহেতু আজকে ২৬ জুন আমরা এই দিবসকে কেন্দ্র করে এই অনুষ্ঠান করছি, এই দিবসের আপনাদের প্রতিপাদ্যের বিষয় কি? শেয়ার ফ্যাক্টস অন ড্রাগস, সেভ লাইভস। এটা আমরা বাংলা করেছি যে মাদক বিষয় হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন। যেটা আমাদের সবাই সামনে থাকতে হবে। যে বিষয়টা আগে মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে আমরা যদি আমাদের প্রজন্মকে বাঁচাতে না পারি, যে সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন, হার্ম রিডাকশনের মাধ্যমে আমরা এই কাজটি করে যাব। যেই কাজটি আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, সেটার পরিপ্রেক্ষিতেই সেই বিষয়টাই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, যে বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন। এই যেহেতু আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টা বললেন, যদি সচিব মহোদয় আপনার কাছে জানার জায়গা থাকে এবং আমরা যদি আন্তর্জাতিক পর্যায়ে এবং জাতিসংঘ ঘোষিত বিষয়ে জানার জায়গা থাকে, আপনি কি বলবেন? জাতিসংঘের সাধারণ পরিষদ 1987 সাল ২৬শে জুনকে মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ঘোষণা করে ২৬শে জুনকে। ৮৮ সন থেকে সেটি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসাবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে এবং বাংলাদেশও সেই আন্তর্জাতিক যে ফোরামের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী এই দিবসটি পালন করছে। এবং মূল টার্গেট হলো আমাদের যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের যে অপব্যবহার সেটি রোধ করা এবং তার মাধ্যমেই আসলে মাদকের যে কালো থাবা থেকে আমাদের যুব সমাজ তথা জাতিকে রক্ষা করা।
এটি হচ্ছে আসলে মূল এই যে বিষয়। যেহেতু যুব সমাজের প্রসঙ্গই নিয়ে এসছেন মাননীয় মন্ত্রী, যদি এই যুব সমাজের প্রসঙ্গ নিয়ে আপনার কাছে জানার জায়গা থাকে, এই সরকারের কিন্তু নির্বাচনী একটি ইস্তেহার রয়েছে যে প্রতি ঘরে ঘরে কিন্তু কর্মসংস্থানের বিষয়টা, সেই ক্ষেত্রে মাদকাসক্ত যারা হয়ে গিয়েছে তাদের যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই তাহলে আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন? যারা আসক্ত হয়ে যাচ্ছেন তারা শুধু আসক্ত হলে আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা শুধু মানে তার নিজেকেই ক্ষতি করে নাই, তার সমাজকে ক্ষতি করে ফেলে এবং তার পরিবারকে ক্ষতি করতে করে ফেলে। সেই জায়গাটিতে তাকে যদি আমরা সহযোগিতা না করি সে কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায়। আমরা কাউকে হারিয়ে যেতে দেওয়া আমাদের মানে উচিত নয়, আমরা মনে করি আমাদের কর্ম নয়। সেই জন্যই তাদেরকে চিকিৎসার মাধ্যমে আবার তাদেরকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা সেটা আমরা করে যাচ্ছি। আমাদের চিকিৎসার আমরা আমাদের সরকারি যে তেজগাঁয়ে যে একটা সরকারি হসপিটাল রয়েছে সেটা 50 বেডের হাসপাতাল থেকে এখন আমরা 200 বেডের হাসপাতালে নিয়ে আসছি। প্রত্যেকটা হাসপাতালতেই আমাদের মাদক জন্য আলাদা একটা মানে সেকশন আমরা করে যাচ্ছি। আমরা মনে করি এই জায়গাটিতে আমরা যদি কাজ না করি তাহলে যেভাবে মাদকাসক্ত রোগী বাড়ছে আমরা সেই জায়গায় হয়তো তাদেরকে আর ফিরিয়ে আনতে পারবো না। সেটাই মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা সেই কাজটি করছি। আমরা আজকে যদি আপনি দেখেন মাদকাসক্ত এই যে সমস্ত মাদক মানে আমাদের দেশে আসছে বিভিন্ন ভাবে, সেগুলি সবগুলোই অত্যন্ত ক্ষতিকর মাদক। আমি ইয়াবার কথাই যদি বলি, ইয়াবা যদি 2 বছর কেউ সেবন করে পরপর তাহলে অবশ্যই তার ব্রেইন ওয়ার্ক আর করবে। সেই রকম ভাবে হিরোইন এবং নতুন একটা মানে আশা শুরু হওয়ার আমরা দেখছি 2-1 জায়গায় এলএসডি নামক আরেকটা মাদক চলে আসছে। এই সবগুলোর জন্যই আমরা যেহেতু এলএসডির প্রসঙ্গই আপনি নিয়ে এসছেন, সুন্দর একটা বিষয় এবং নতুন মাদক, এটি নিয়ে কিন্তু সবাই চিন্তিত। যদি মহাপরিচালক মহোদয় যদি আপনার কাছে এই এলএসডি নিয়ে জানার জায়গা থাকে এবং আপনারা কি পদক্ষেপ গ্রহণ করছেন? 2019 সালে প্রথমে একটা মাইক্রো লেভেলে 5 মিলিগ্রাম এবং 226টি স্ট্রিপ ধরেছিলাম। প্রথমে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্ধার করতে পেরেছি। আপনারা জানেন যে 1938 সনে এই এলএসডিটা প্রথম এটা উদ্ভাবন বা এটা আবিষ্কারের কথা বলি, সেটা হয়েছে একটা অর্গানিক প্রোডাক্ট থেকে। এটা অত্যন্ত ভয়াবহ, যেটা আপনি কথা বললেন সেটা একটা হ্যালুসিনেশন ক্রিয়েট করে, খাওয়ার 20 ঘন্টার মধ্যে হ্যালুসিনেশনটা অত্যন্ত ক্ষতিকর প্রভাব। সে যা ইচ্ছা তাই মনে করে, এরকমও মনে করে যে সে আমি একটা ট্রেন উড়িয়ে ফেলতে পারবো, একটা প্লেনকে ধরতে পারবো, অন্য কিছু। আবার যদি নেগেটিভ একটা চিন্তার মধ্যে থাকে সে নেগেটিভ চিন্তার মধ্যে থাকে। এটা ভয়াবহতা, আমরা এটাকে নিরোধ করার চেষ্টা করছি। এই ব্যাপারে মন্ত্রী মহোদয় এবং আমাদের সুরক্ষা সেবা বিভাগের সচিব মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন আমাদের সাথে, এবং সেই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি এবং আমাদের সাথে অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তারাও আমার এই ব্যাপারে সহযোগিতা করছেন। আমরা যথেষ্টভাবে এই ব্যাপারে কনসার্ন আছি। মাননীয় মন্ত্রী, যদি আপনার কাছে জানার জায়গা থাকে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই মাদকের ব্যাপারে কিন্তু জিরো টলারেন্স, স্বাভাবিকভাবে আপনি আলোচনার মধ্যেও কিন্তু প্রথম অংশেই আপনি বিষয়টাকে নিয়ে এসছেন। সেই ক্ষেত্রে নতুন করে মাদক যেন সৃষ্টি না হয় এবং আমাদের যে যুব সমাজ আছে তারা যেন প্রভাবিত না হয়, সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করছেন? দেখুন, মাদকের ভয়াবহতা সম্বন্ধে তো আমরা সবসময় বলে থাকি এবং আমাদের যুব সমাজকে আমরা তাদেরকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং জিরো টলারেন্সের নীতি আসছে। আমরা যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছি, আমরা মাদক তৈরি করে না, আমাদের দেশ আমরা মাদক তৈরি করি না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা মিয়ানমার, যেই দুইটি আমাদের বর্ডার এরিয়া, দুটো দেশ থেকেই আমাদের দেশে মাদক অবাধে আসছে। মায়ানমার থেকে আমাদের আসে সবচেয়ে ভয়ঙ্কর মাদকটি, যেটাকে ইয়াবা বলি আমরা, এবং অন্যান্য মাদক বিভিন্ন সোর্সে বিভিন্ন ভাবে আসছে। আমরা বিজিবিকে স্ট্রং করেছি, বিজিবি তারা যাতে করে মানে মাদক না প্রবেশ করতে পারে সেই জন্য আমরা বিওপির সংখ্যাগুলি বাড়াচ্ছি। সেখানে আমরা ক্যামেরা বসাচ্ছি যাতে করে মানে ওখানে কেউ যদি মানে ভিতরে ঢুকে তারা না আসতে পারে তার একটা ব্যবস্থা আমরা করে যাচ্ছি। আমরা কোস্টগার্ডকে শক্তিশালী করেছি আমাদের উপকূল এলাকায় এবং নদী পথে, তারা সবসময় পাহারায় নিয়োজিত আছে যাতে করে বাইরের দেশ থেকে এই সমস্ত দ্রব্য না আসে।
তেমনি করে আমাদের যদি ভিতরে ঢুকে যাচ্ছে যারা, সেইগুলোকে দমন করার জন্য আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সবাই কাজ করছে একসঙ্গে, যাতে করে এই সমস্ত ড্রাগ আমাদের যুব সমাজের হাতে না পৌঁছে। তারপরে যেখানে পৌঁছতে যারা যেখানে পৌঁছে সেগুলি নিয়ন্ত্রণ করার জন্য আমরা কঠোর আইন, আমরা যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সেই আইনের মাধ্যমে আমরা মানে একদম সর্বোচ্চ শাস্তিরও বিধান রয়েছে। আমরা আমাদের মূল উদ্দেশ্যটা হলো আমাদের যুব সমাজকে আমাদের রক্ষা করা, আমাদের প্রতিভাগুলো যেটা না আমরা স্বপ্ন দেখি 2040 2031 আমাদের দেশ উন্নত দেশে পরিণত হবে, সেইখানে যেন বাধার সৃষ্টি না হয়। আমাদের যুব সমাজকে, আমাদের সম্ভাবনাকে আমরা ধরে রাখার জন্যই আমাদের সর্ব ধরনের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা যেটা আগে পূর্বেই বলেছি, আমরা সাপ্লাই হ্রাস, ডিমান্ড হ্রাস, হ্রাস, এই তিনটা ইস্যুকে মাথায় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় সচিব, যেহেতু মাননীয় মন্ত্রী আইনের প্রসঙ্গই নিয়ে এসছে, মাদক নিয়ন্ত্রণ আইন 2018 সাথে 1990 সালের মাদক নিয়ন্ত্রণ আইন যেটা ছিল, এটার মধ্যে কি কোনো মৌলিক পার্থক্যের জায়গা রয়েছে কিনা? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আসলে 1919 না 1990, এবং এটি পরবর্তীতে যেটা করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018। একটি জিনিস দেখেন, আগে যেটি ছিল, এই যে আমাদের অনেক হার্ড ড্রাগস বা নতুন নতুন যেসব ড্রাগ আসছে সেগুলো মরণঘাতী, যেসব নতুন ড্রাগ এখনো আসে নাই, ভবিষ্যতে আসতে পারে, সেই সব ড্রাগ যাতে এই আইনের আওতায় আসে সেই জন্য প্রভিশন রাখা হয়েছে। যেমন বলা হয়েছে নিউ সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্সেস, ফলে যতগুলো মাদক দ্রব্য নতুন করে আসবে সবগুলোই এই টার্মের আওতায় পড়বে। আমরা এই আইনের বিষয়ে আসবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, নিয়ে নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। মহাপরিচালক মহোদয়, যদি বিরতির পর আপনার কাছে আসি, সচিব মহোদয় এবং মাননীয় মন্ত্রী তার আলোচনার মধ্যে যে বিষয়টা নিয়ে এসছে যে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মাদককে নির্মূল করা হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা একই মন্ত্রণালয়ের অধীনে আমাদের মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, সুরক্ষা সেবা বিভাগ ও জননিরাপত্তা বিভাগ যেটা আছে, দুটা বিভাগের সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং এই মন্ত্রণালয়ের অধীনে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে, পুলিশ বিভাগ, র্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড, সবাই আছেন, এবং সবাইকে সমন্বিতভাবে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু সম্ভব না। পুলিশ বিভাগ, বিজিবি যদি সাপ্লাই ডিরেকশনে আমাদেরকে সহযোগিতা না করে তাহলে এটা আমাদের পক্ষে একটু অসম্ভব হয়ে যায়। সেই সমন্বিত চেষ্টাটা অবশ্যই প্রয়োজন। এবং দেখেন, এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, সমন্বিত পর্যায়ের জায়গাটা এসছে যে আমাদের যদি সুশীল সমাজ, অভিভাবক, আমাদের টিচার এবং সবাই মিলে যদি আমরা এই জায়গাটা না আসতে পারি তাহলে সম্ভব, এটা কখনোই মাদককে নিয়ন্ত্রণ করা সম্ভব না। সেই জন্য আপনি যে কথাটা বললেন যে সমন্বিত একটা প্রয়াস, যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে এবং আমাদের সমাজ এবং আমাদের যারা অভিভাবক আছেন এবং যে টিচার আছেন, স্কুল কলেজের সদ্য শিক্ষকবৃন্দ আছেন, সবাইকে একসাথে যদি আমরা না এগিয়ে আসি তাহলে এই বিষয়টা, এই যে এগিয়ে আসার কথাই যেহেতু বললেন মাননীয় মন্ত্রী, যেহেতু নিয়ন্ত্রণের প্রসঙ্গই চলে এসছে, যারা মাদকের ব্যবসা করে তাদেরকে কিন্তু আমরা গডফাদার বলে থাকি। এই গডফাদাররা কিন্তু অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে। সেই ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে পর্যাপ্ত কি অস্ত্র রয়েছে, বা তারা যদি এটাকে নির্মূল করতে চায় বা নিজেদের সুরক্ষার জন্যই তাদের ব্যবস্থাপত্রের ক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ বা চিন্তা ভাবনা নিয়ে এসছেন? দেখুন, আমাদের এই অভিযানের জন্য আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু সবসময় রেডি থাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা যেখানেই প্রয়োজন সেখানেই তারা ডিমান্ড দিলেই আমাদের নিরাপত্তা বাহিনী তাদেরকে সহযোগিতা করেন। তারা অপারেশনে যাওয়ার সময় আনসার চাইলে আনসার যাচ্ছে, পুলিশ যাচ্ছে, কিংবা র্যাবও সহযোগিতা করছে। এটা একটা সবার সঙ্গে একটা সমঝোতা করে, মানে আলাপ আলোচনার মাধ্যমে সমন্বয় করে এই কাজগুলি হয়। আমাদের এমন নয় যে এইটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তার সঙ্গে কেউ সহযোগিতা করবে না, সমন্বয় করবে না, সেটি কিন্তু নয়। সবকিছু সমন্বয়ের সঙ্গেই চলছে এবং এগুলি সমন্বয় করে চলছে বলেই আমরা নিয়ন্ত্রণ করতে কিছুটুকু এখনো আমরা পারিনি একদম 100%, তবুও আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।
যে প্রসঙ্গটা আসলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অস্ত্র দেওয়া, অস্ত্র আমরা লিমিটেড পর্যায়ে তাদেরকে দিব, আমরা মানে একটা সিদ্ধান্ত রয়েছে। এবং আমরা এত বাহিনী তৈরি করলে এই বাহিনীরও একটা ডিসিপ্লিন, এই বাহিনীর অস্ত্র দিলে অনেক ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়। কাজেই যেখানে যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন সেটা সরবরাহ করা হচ্ছে। আর আমরা মনে করি যারা মাদক দ্রব্য এই অবৈধ ব্যবসা করে থাকেন তারা অবৈধ অস্ত্র ব্যবহার করেন, এটাই স্বাভাবিক। আপনারা সেটা মাঝামাঝি দেখছেন, এদেরকে ধরার সময় র্যাবের হাতে কিংবা পুলিশের হাতে মাঝামাঝি বন্দুক যুদ্ধ হচ্ছে, সেটাও আপনারা দেখছেন। সেইটার জন্য আমাদের মানে যখন যেটা প্রয়োজন সেগুলি আমরা কিন্তু মানে যেখানে যার কাছে যা ইনফরমেশন থাকে সেটা শেয়ার করা হয় এবং সেই অনুযায়ী অপারেশন গুলো চালিত হয়। আমরা মনে করি সমন্বয়ের মাধ্যমে এগুলি হচ্ছে এবং ভবিষ্যতে যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে মানে অস্ত্র দেওয়ার প্রয়োজন দেখা দেয়, আমরা অবশ্যই তাকেও আমরা সশস্ত্র বাহিনী আমরা তৈরি করব সেখানে। জি, মাননীয় সচিব মহোদয়, এর উত্তরটাই যদি একটু আপনার কাছে জানার জায়গা থাকে। জি, সেটা হলো আমি একটু সাপ্লিমেন্ট করি। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যথার্থই। আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হচ্ছে নোডাল এজেন্সি। তার মানে নয় যে নোডাল এজেন্সি কেবল একাই সেই কাজটি করবে। আমাদের দেখেন, মূলত আইন শৃঙ্খলা রক্ষা কাজে মূল দায়িত্ব হচ্ছে পুলিশের, এবং পুলিশের সহ অন্য যেসব বাহিনী আছে তারা এই পুলিশের এই কাজে সহায়তা করেন। পুলিশ নিজের কাজ করে, যেহেতু এই মাদকদ্রব্যটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় রেগুলার কাজে, তার ফলেই কিন্তু এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রয়োজনীয়তা বোধ হয়েছে এবং সেটি বিশেষায়িত একটি সংস্থা শুরু হয়েছে। মূলত আমি যেটা মনে করি, নোডাল এজেন্সি হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারা এই দেশের যে ড্রাগের যে ব্যবসা হচ্ছে সেই ব্যবসার তথ্য এবং যাবতীয় তথ্য তারা কালেক্ট করবে। তারা শুধু একা যুদ্ধ করবে না, সরকারের সকল বাহিনী আছে সেই ইনফরমেশন অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইনফরমেশন কালেকশন করে, যেখানে অপারেশনের দরকার হবে, বড় ধরনের অপারেশন দরকার হবে, সেখানে সকল বাহিনীকে প্রয়োজনে সরকার সম্পৃক্ত করতে পারবে সেটি প্রতিহত করার জন্য। তো আসলে নোডাল এজেন্সি হিসাবে তার একার দায়িত্ব নয় যে সব তারা নির্মূল করবে। তাদের কাছে ইনফরমেশন তারা যোগাযোগ করবে, কোথায় অপারেশন করা লাগবে, কোথায় কি ব্যবসা করছে, কে খুচরা বিক্রি করছে, কে পাইকারি বিক্রি করছে, কে ক্যারিয়ার, এইসব তথ্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংরক্ষণ করবে এবং সেইটা যাতে ইন্টারসেপ্ট করা যায়, প্রতিহত করা যায়, সেই অনুযায়ী তারা পরিকল্পনা করবে। সে অনুযায়ী অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় ফোর্স, আর্মস, অ্যামুনিশন সবই সরকারের বিভিন্ন বাহিনীর কাছে আছে, তারা সহযোগিতা করবে। যে মাননীয় মন্ত্রী, যদি আপনার কাছে জানার জায়গা থাকে, যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ন্ত্রণে কাজ করে থাকে, এদেরকে কিন্তু আপনারা অলরেডি কিন্তু জনবল বৃদ্ধির জন্য কিন্তু নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং জনবল কিন্তু বৃদ্ধি করা হচ্ছে, পাশাপাশি তাদেরকে কিন্তু ড্রেসও দেওয়া হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যদি 10 বছর আগের কথা দেখেন, তাহলে 3টা ডিস্ট্রিক্টে একজন অফিসার এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করতেন। এখন আমরা ঢেলে সাজিয়েছি, আমরা প্রত্যেকটা জেলায় মানে আমরা অফিস তো বটেই, তার জনবল বৃদ্ধি, সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন, মানে আমাদের ভেহিকেলের থেকে আরম্ভ করে এগুলি পরীক্ষা নিরীক্ষা করার জন্য যা প্রয়োজন সবগুলোই আমরা দিচ্ছি। আমরা সবগুলোই যাতে মাদকদ্রব্য কোনটা মাদক না সেগুলি যাতে মানে পরীক্ষা করে ফেলতে পারে, তাদের ল্যাবরেটরিটা আমরা সম্পূর্ণ করে দিয়েছি এবং আরো ভবিষ্যতে আরো সমৃদ্ধ করব এবং প্রত্যেকটা ডিভিশনে আমরা এই ল্যাবরেটরিটা যাতে হয় তার জন্য আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি। আমরা মাদকদ্রব্য যেটা আমি বলতে চাচ্ছি, নোডাল এজেন্সি হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে এবং তার সহযোগিতার জন্য আমাদের সরকার, আমরা যে জিরো টলারেন্স নীতি পালন করে যাচ্ছি, আমি পূর্বেই বলেছি, সেই জন্য এইখানে যা যা প্রয়োজন আমাদের সরকার কিন্তু দিচ্ছে। আমাদের মাদকদ্রব্য, আপনি যেটা বললেন যে এটাকে ঢেলে সাজিয়েছেন, দিয়েছেন, পোশাক দিয়েছেন, অস্ত্র দেন নাই, এরকমই বোধহয় আপনার কথাটা আসছে। অস্ত্র নেওয়ার আগে আমরা তাদের সক্ষমতা, তাদের এই সবকিছুই দেখতে হয়, কারণ অস্ত্র সবার হাতে দিলে এটা সবসময় মানে একটা অস্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে অস্ত্র রক্ষা করার একটা দায়িত্ব থেকে যায়, তার একটা ট্রেনিং এর একটা দায়িত্ব চলে আসে। এই সবগুলি মিলেই অস্ত্র কিন্তু ব্যবহারের প্রসঙ্গটা আসে। আমাদের কিন্তু মানে বাহিনী রয়েছে, আমাদের সচিব মহোদয় যথার্থই বলেছেন যে আমাদের বাহিনী রয়েছে সাহায্যকারী বাহিনী হিসাবে। যখনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
মনে করেন ওখানে অভিযান যেতে হবে, সেখানে কিন্তু আমাদের বাহিনীগুলো তাদেরকে সহযোগিতা করছে। মূল দায়িত্বটা হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারা সবসময় ঘুরে ঘুরে খোঁজ নিচ্ছে। এই যে আমরা জনবল বৃদ্ধি করে দিয়েছি, তারা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেকশন করছেন, কারা এই সঙ্গে ব্যবসার সঙ্গে জড়িত, কারা এই ইউজার, কারা এই ভয়ঙ্কর দিকগুলো কিভাবে এই শাখা প্রশাখা গজাচ্ছে, এগুলো তারা সবসময় তাদের নজরদারিতে আছে। তারা নজরদারি করে আমাদেরকে একটা রিপোর্ট দেন যে মানে এই লোকগুলো এই অবস্থা করছেন। আমাদের পুলিশ কিন্তু সেই লোকগুলোর চিহ্নিত করে আবার অ্যারেস্টও করে যাচ্ছেন। এগুলি সবগুলি কিন্তু সমন্বয় আছে এবং সবগুলি সেইভাবেই চলছে। তারপরে আমি বলবো, যখন যা প্রয়োজন আমরা এই জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার জন্য আমরা সেটি করে যাচ্ছি, এবং ভবিষ্যতেও আমরা আমাদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য, আমাদের মেধা রক্ষার জন্য, আমাদের যুব শক্তিকে রক্ষা করার জন্য আমরা যা প্রয়োজন তাই করব। যেটা মাননীয় ধন্যবাদ আপনাদের তিনজনকেই। সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান দীর্ঘায়িত করতে পারবো না, যেহেতু আপনি যুব সমাজের প্রসঙ্গই নিয়ে এসেছেন। আপনাদের তিনজনের কাছেই পরামর্শ রেখে অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাচ্ছি। মাননীয় সচিব, যদি আপনাকে দিয়ে পরামর্শ টানতে চাই এবং আমরা তিনজনের কাছেই পরামর্শ নিব, সেই ক্ষেত্রে সুন্দর সমাজ গঠনে আপনার পরামর্শের জায়গা কি থাকবে? মাদকের বা ড্রাগের যে অবৈধ ব্যবহার, সেটি থেকে যদি আমরা সমাজকে রক্ষা করতে চাই, এটি একক কারো দায়িত্ব নয়, সরকার একা পারবে না। আমরা সেই জন্য যেটা চেষ্টা করছি, জনসচেতনতা বৃদ্ধি করা, সকলকে এই মাদকের কুফল সম্পর্কে অবহিত করা, যাতে করে সবাই সচেতন হয়। এটা পরিবার লেভেলে হতে হবে, আমাদের যারা অভিভাবক আছেন, শিক্ষক আছেন, সমাজের সকল লেভেলে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। জি, ধন্যবাদ। মহাপরিচালক মহোদয়, এক কথায় আপনার পরামর্শের জায়গা। যেহেতু অল্প কথা বললেন মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়, যে কথাটা বললেন আমি এই কথাটা এন্ডোর্স করছি। আমাদেরকে সবাইকে এই যুব সমাজকে কাজে লাগাতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে। এর সাথে আমাদের প্রকল্প কিছুটা আছে। 7টি বিভাগীয় শহরে যে 200 শয্যা বিশিষ্ট প্রকল্প আছে, সেখানে পুনর্বাসন, আগে পুনর্বাসন বলতে শুধু রিহ্যাবিলিটেশন মানে মাদক থেকে মুক্ত হতে বোঝাতো, এখন একটু নতুন ডাইমেনশন, যে তাদেরকে আমরা কাজে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন প্রকল্প দিয়েছি। এই প্রকল্পগুলো নিশ্চয়ই আমাদের যুব সমাজকে, আমরা যদি মাদকাসক্ত হয়ে থাকে, আল্লাহ না করুক, আমাদের যুব সমাজ সুস্থ থাকুন, সেই যদি তারা মাদকে আসক্ত হয়ে পড়ে, তাদের সেই পুনর্বাসনে আমরা নিয়োজিত করব। সেই কথাটাই আমি বলছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনার বক্তব্য নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানবো, আপনার পরামর্শ। আমরা একার পক্ষে কারো সম্ভব নয় মাদক নিয়ন্ত্রণ করা, আমাদের পুরো সমাজকে এগিয়ে আসতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো দিক নির্দেশনা দিয়েছেন, জিরো টলারেন্সের কথা বলেছেন। এখন যদি আমরা এটা উপলব্ধিতে না আনতে পারি জনগণের, আমরা সেই জন্য জনসচেতনতা যদি বৃদ্ধি না করতে পারি, আমাদের সব সমাজ যদি এগিয়ে না আসে, আমাদের রাজনীতিবিদ, আমাদের সুশীল সমাজ, আমাদের সমাজসেবী, সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে এর কুফল সম্বন্ধে বলতে হবে যে তার ছেলেটি যদি মাদক আসক্ত হয় কি হবে, এবং সমাজের জন্য বোঝা হবে এবং তার নিজের জন্য বোঝা হবে। এই উপলব্ধিটা, এই সচেতনতা আমাদের বৃদ্ধি যেই পর্যন্ত আমরা সবার কাছে পৌঁছে না দিতে পারবো এই মেসেজগুলো, আমার মনে হয় আমরা সেই জায়গাটাতে কাজ করতে হবে সবাই মিলে। যেটা আমি বলছি, রাজনীতিবিদ, সমাজসেবক এবং সুশীল সমাজ বলুন, শিক্ষক, ছাত্র, সবাই মিলে, কৃষক, জনতা, সবাই মিলে সেই জায়গাটিতে কাজ করতে হবে যে মাদক অবশ্যই মানুষের জন্য খারাপ এটা নিয়ে আসে। এটার কোনো ভালো কোনো দিক নেই, এর সবই খারাপ, সবই খারাপ। আমরা এই আহ্বান আপনার মাধ্যমে রাখতে চাই। সবাই মিলে আমাদের ঘুরে দাঁড়াতে হবে, রুখতে হবে, না হলে আমাদের একার পক্ষে সম্ভব হবে না। জি, ধন্যবাদ আপনাদের তিনজনকেই। সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান দীর্ঘায়িত করতে পারবো না, তবে আমাদের আশার জায়গা থাকবে সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা মাদক মুক্ত সমাজ গঠন করব, এটাই আমাদের সবার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।